আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত লাইভ ক্লাসটা সঠিক মতন হয় নাই, এই সাউন্ডটা সমস্যার কারণে ক্লাসটা ডিলিট করে দেওয়া হলো। তারপরে বলেছিলাম তোমাদেরকে বাড়ির কাজ করে আমাকে ইনবক্স করার জন্য। দু একজন বাদে বাকি খুব কম সংখ্যক স্টুডেন্টরাই রেসপন্স করলা। যাই হোক, আমাদের দায়িত্ব আমরা পালন করি, তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, যেহেতু প্রত্যেকটা পরীক্ষার সাথে ভাইবা রিলেটেড আছে। জটিল কিছু শিখতে চেষ্টা করো। হিসাব বিজ্ঞান এত সহজ সাবজেক্ট না, পড়াশোনা না করেই পারবা, আর এত জটিল সাবজেক্ট না যে পড়াশোনা করলেও পারবা না। যাই হোক, তোমরা মনোযোগ হও পড়াশোনার প্রতি। বারবার তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে। আজকেও আমি ব্যাংক সমন্বয় নিয়ে আলোচনা করব। ব্যাংক সমন্বয়ে আজকে আমি 3টা বোর্ড সমাধান করতে চেষ্টা করব। একটু ভিন্ন প্রেক্ষাপট, তোমাদের কেমন লাগবে সেগুলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাইবা। আর প্রত্যেকের রুলগুলো আমাকে লিখে দিবা। প্রত্যেকের কমেন্টসে ক্লাসটা পাবলিশ হওয়ার পরে তোমরা অবশ্যই কমেন্টস করে প্রত্যেকের রুলগুলো লিখে দিবা। যাদের রুল লিখবা না তাদেরকে বোঝা হবে যে তোমরা অ্যাবসেন্ট ক্লাস দেখো না। তোমাদেরকে পরবর্তী সময় তোমাদের জন্য আমাদের কোনো আর সহযোগিতা থাকবে না, কিন্তু জেনে রাখবা। আমি এখন থেকে শুরু করতে যাচ্ছি, আজকে ঘোষণা দিয়ে দিলাম। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারাই আসো, যখনই আমার ক্লাস দেখবা, ফার্স্ট ইয়ারের ক্লাস দেখলে এবং সেকেন্ড ইয়ার ক্লাসের মধ্যে অবশ্যই প্রত্যেকে কমেন্টসে রুল লিখে দিতে হবে। না হয় আমি মনে করবো তোমরা ক্লাস করো নাই। কোনো সময় কিন্তু আমাদের প্রয়োজন হইতে পারে সাহায্য সহযোগিতার, একটু পড়াশোনা সিনসিয়ারিটি বাড়ার জন্য ইন্টারাকশান, মানে তোমাদের সাথে আমাদের যোগাযোগটা যদি থাকে, তোমরা যদি লিখো তখন বুঝবো যে তোমরা ক্লাসটা করছো। যাই হোক, এটা তোমাদের বিষয়, যে যা করো। আমি শুরু করতে গেছি লেকচার। আমি ক্লাসটা অলরেডি রেডি করে রাখছি, এখন শুধু তোমাদেরকে বলে দিব কীভাবে কোনটা কি হইলো। প্রশ্নটা বলবো, সমস্যা নাই। আজকে আমার হচ্ছে দশম লেকচার আর 19 তারিখ। হিসাব বিজ্ঞানের দিনাজপুর বোর্ড প্রথম প্রশ্নটা সমাধান করতেছি। দিনাজপুর বোর্ডে প্রথম যে প্রশ্নটা, বোর্ড আশা করি সবার কাছেই আছে। তোমরা যখনই এই লেকচারটা দেখতে যাবে অবশ্যই বইটা সাথে নিয়ে রাখবা। সাথে নিয়ে তোমরা কাজ শুরু করবা। বই আগে বের করবা, দেন শুরু করবা। সবার আগে দিনাজপুর বোর্ড 2019 বের করো, দেন শুরু করবা। তাহলে দিনাজপুর বোর্ড 2019-এ কী ছিল প্রশ্ন কিন্তু আমার সামনে আছে, তোমাদের সামনে অবশ্যই প্রশ্ন কিন্তু নিয়ে নিতে বলছি। তারপরে আমি প্রশ্নটা একটু দেখাই দিই, প্রশ্নটি কী চাচ্ছিল, তোমরা প্রশ্নটা একটু দেখে নিতে পারো। প্রশ্নটা কিন্তু আশা করি স্পষ্টই দেখা যাচ্ছে। দিনাজপুর বোর্ড 2017 বের করতে বলছে তোমাকে। প্রশ্ন কি চাইলো সেটা একটু দেখে নিবা। যে একজন ব্যবসায়ী, সে একজন নাম নাই, সে ব্যবসায়ী ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে। আমরা নগদান বই অনুযায়ী কিন্তু শিখছিলাম। তো ব্যাংক বিবরণ অনুযায়ী যখন আমরা অঙ্ক করব, তখন ব্যাংকে যে সমস্ত কাজ করা হয়েছে, নগদান বইয়ে যদি সেই সমস্ত কাজ করা না হয় তাহলে অপোজিট কাজ করতে হবে। আর নগদান বইয়ে যে সমস্ত কাজ করা হয়েছে ব্যাংকে সেম কাজগুলাই করতে হবে। আশা করি এই বিষয়টা অতি সহজেই ক্লিয়ার তোমাদের। তাহলে ব্যাংকে যে সমস্ত কাজ করা হয়েছে নগদান বইয়ে সেম কাজ করতে হবে। নগদান বইয়ে যে সমস্ত কাজ করা হয়েছে ব্যাংকে এসে সেম কাজ করতে হবে। আর ব্যাংকে যে সমস্ত কাজ করা হয়েছে নগদান বইতে যদি সেই সমস্ত কাজ করা না হয় তার অপোজিট কাজ করতে হবে। তো তোমরা সবার আগে কী করবা, কোনটা যোগ হবে, যেহেতু অঙ্কটা অবশ্যই ব্যাংক বিবরণী অনুযায়ী করা হবে, নগদান বই অনুযায়ী চিন্তা করে তোমরা অপোজিট করে দিলেও হবে, অথবা দুইভাবেই করতে পারো, যে যেভাবে বুঝতে সহজ মনে করো, সমস্যা নাই। ব্যাংক বিবরণ অনুযায়ী এত টাকা দেওয়া আছে, তোমরা পেন্সিল নিয়ে রাখবা। পেন্সিল নিয়ে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে সেটা আগেই ইন্ডিকেট করে লিখবা। আর প্রশ্ন চাচ্ছিল কি 4 নং 5 নংয়ের জন্য জাবেদা দিতে বলছে, ব্যাংক বিবরণী করতে বলছে। ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন, ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেন, তারপরে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা ওই 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে নগদান বইতে মাইনাস করা হয়েছে, আমাদেরও কী করতে হবে, আমাদেরও মাইনাস করতে হবে। 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো নগদান বই যোগ করা হয়েছে, আমাদেরও যোগ করতে হবে, যেহেতু ব্যাংক বই মোতাবেক করতেছি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছি, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংকে কী হয়েছে, প্লাস হয়েছে, নগদান বইতে কিন্তু প্লাস হয় নাই। তাহলে আমাদের কী করতে হবে, অপোজিট। দেনাদার যেহেতু ব্যাংকে জমা দিছে, নগদান তো যোগ করে নাই, তাহলে আমাদের মাইনাস করতে হবে। প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করছে, নগদান বইতে লেখা হয়নি, প্লাস করছে, আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। তারপরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 450 টাকা, ধার্যকৃত চার্জ ব্যাংক সুদ মঞ্জুর করছে, আমাদের মাইনাস করতে হবে, কারণ ব্যাংক বই মোতাবেক। আর চার্জ করছে মানে মাইনাস করছে, আমাদের প্লাস করতে হবে। তাহলে প্লাসের আইটেম কয়টা পেলাম আমি, প্লাসের পেয়েছি 1টা 2টা হচ্ছে প্লাসের, আর 1টা 2টা 3টা 4টা হয়েছে মাইনাসের।
তো তোমরা আগে লিখবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত লিখে 2টা যোগ করো, দেন বাকি 4টা বিয়োগ করো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। 4 নং 5 নংয়ে জাবেদা দিতে বলছি। 4 নংয়ে জাবেদা কী হবে আমি জাবেদা বলে যাচ্ছি। 4 নংয়ের জন্য জাবেদা হচ্ছে দেনাদার ব্যাংকে জমা দিছি, তাহলে জাবেদা কী হয় ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, সিম্পল জাবেদা। 5 নংয়ের জন্য জাবেদা প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়, তাহলে ব্যাংক ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তারপরে বলছিল কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের জাবেদা পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে কোনগুলো আসবে আমি সমাধান তো দেখাবো। এটাও ব্যাংকের রেকর্ড করা হয়েছে, এটাও ব্যাংকে রেকর্ড করা হচ্ছে প্রাপ্য বিল দেনাদার, অর্থাৎ উপরে 2টা ব্যাংকে রেকর্ড করা হয়নি, কিন্তু বাকি যে লেনদেনগুলো আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা লেনদেন ব্যাংকে লিপিবদ্ধ করা হচ্ছে। সামনে 4টা যোগফলই হচ্ছে কি, এই 4টা যোগফলই হচ্ছে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ। অলরেডি প্রশ্নটা আমি বলে দিয়েছি, যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা এই পর্যন্ত দেখেই কিন্তু অঙ্ক শুরু করে দিতে পারে। তাহলে আমি তোমাদের জন্য জাবেদাটা এই জায়গায় রেডি করে রাখছি। তো জাবেদা আমি 4 নং 5 নংয়ের জন্য আমানতকারী বইতে জাবেদা ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট, আর 5 নংয়ের জন্য কি হবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আশা করি এটা জাবেদা হয়ে গেছে। আর বলছিলাম ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ ছিল কয়টা 4টা, সেই 4টার ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন হয়েছে যেগুলো, হ্যাঁ। তো দেনাদার ব্যাংকে টাকা জমা দিছে, প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, ব্যাংক চার্জ ব্যাংক সুদ মঞ্জুর করা হচ্ছে, এগুলো কিন্তু ব্যাংকে রেকর্ড করা হচ্ছে। এই 4টা লেনদেনের যোগফলই হচ্ছে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এভাবে করলে কী হবে অল্প সময়ে সলভ করা সম্ভব। তোমরা প্র্যাকটিস করার একটা সুযোগ পেলে, প্রশ্নটা আমি আগে বুঝিয়ে দিছি, প্রয়োজনীয় সমাধানটা একবার দেখো, দেন তোমরা করতে শুরু করো। যারা অ্যাকাউন্টিংয়ের ভয় পাও তারা অবশ্যই লিখতে শুরু করে দিবা, প্রশ্নটা দেখার পরে লিখতে শুরু করবা। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী, যেহেতু কোন ব্যবসায়ী নাম উল্লেখ নেই, জনাব রহমান ABC যে কোনো ব্যবসায়ী যেহেতু নাম উল্লেখ নেই, তাহলে আমরা কি রাখবো নাম রাখি নাই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রচলিত পদ্ধতিতেই করলাম এবং 2000 কত সাল 16 সালের কোন মাসে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। তারপরে চলে আসলাম সমাধানের দিকে। ব্যাংক বিবরণী মানে কি পাসবই। ব্যাংক জমা ছিল কত টাকা 20,000 টাকা, 20,000 টাকা লিখলাম। বলছিলাম 2টা যোগ হবে, চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে নগদান বইতে ব্যাংক কর্তৃক আদায় হয়নি সেটাও যোগ, আর ব্যাংকে জমা দেওয়া ব্যাংক চার্জ করা হচ্ছে নগদান বইতে লেখা হয়নি সেই 2টা যোগ করতে হবে। কারণ আমি কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী করছি, ব্যাংকে যেহেতু জমা হয়ে গেছে নগদান বইতে লেখা হয়নি, তাহলে আমাদের মাইনাস করতে হবে। আর ব্যাংক চার্জ মানে কি ব্যাংক মাইনাস করছে, নগদান বই তো মাইনাস করে না, আমার প্লাস করতে হবে। আর মাইনাসের দিকে আসছিল বলছিলাম 4টা আইটেম, তো 20,000-এর সাথে 7,000 টাকা যোগ করলে 27,000 টাকা হবে। তারপর বিয়োগের আরও কতগুলো বিষয় ছিল, কি কি ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে ইস্যুটা আসলে কোন জায়গায় করা হয়েছে, নগদান বইতে ব্যাংক কলামে চেক ইস্যু করা হয়েছে মানে মাইনাস করা হয়েছে, আমাদেরও মাইনাস করতে হবে। আর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক প্লাস করছে আমাদের মাইনাস করতে হবে। যেহেতু ব্যাংক যে সমস্ত কাজ করছিল নগদান বই যদি সেই কাজ না করে তার অপোজিট কাজ করতে হবে। প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় সেম ক্যাটাগরি, এটাও মাইনাস করতে হবে। আর ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে কি ব্যাংক প্লাস করছে কিন্তু নগদান বই তো সেই প্লাস করে না, এই জন্য আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে। তারপরে আমাদের 27,000 টাকা থেকে 15,950 টাকা মাইনাস করলে টাকার পরিমাণ হয় 11,050 টাকা। 11,000 কত টাকা 11,050 টাকা। লিখতে হবে কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত কত 11,050 টাকা। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার। হ্যাঁ, তোমরা এই পর্যন্ত দেখে একবার ভিডিওটা দেখে নাও, তারপরে সরাসরি প্র্যাকটিস করার জন্য আহামরি ভয়ের তো কিছু নেই আশা মনে হয় আর কি। হ্যাঁ, তোমরা সিরিয়াস হইলেই হয়। তারপর আরেকটা বোর্ড করে রাখছি, সেই বোর্ডটা হচ্ছে যশোর, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড। 2018 সালে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসছে, 4টা বোর্ড মিলে একটা প্রশ্ন আসছিল কিন্তু। তাহলে আমি সেই প্রশ্নটা এবার সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। 4টা বোর্ড মিলে কিন্তু একটা প্রশ্ন আসছে 2018 সালে ঢাকা, সিলেট, হ্যাঁ, দিনাজপুর, যশোর বোর্ড। এই প্রশ্নটা আমি এখন সমাধান করাচ্ছি। আগে আমার সিস্টেম হচ্ছে আমি আগে প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিব, দেন তোমরা সমাধান করতে শুরু করবা, তোমাদেরই সুবিধা হবে। তো প্রশ্নটা আগে একটু দেখো ভালো করে। বলা হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, আবার সেই পাস বই পেয়েছি কিন্তু। হ্যাঁ, তাহলে এই বই অনুযায়ী যখন আমরা অঙ্ক করব তখন বিষয়টা একটু ক্লিয়ার করতে চেষ্টা করো যে নগদান বই অনুযায়ী আমরা যে সমস্ত বিষয় যোগ বিয়োগ করতাম এই জায়গায় উল্টা হবে কিন্তু। আগে যাদেরকে যোগ করতাম তাদেরকে বিয়োগ করতে হবে, অথবা এই চিন্তা না করে তুমি আগে মনে করো যে নগদান বইতে যে সমস্ত কাজ করা হয়েছে আমার সেম কাজ করতে হবে,
আর ব্যাংকে যে সমস্ত কাজ করা হয়েছে নগদান বইতে সেই কাজগুলো না হইলে অপোজিট করতে হবে। আর কাজই তো দুইটা, প্লাস মাইনাস। আর নগদান বইতে ডেবিট করা মানে যোগ করা, ব্যাংকে ডেবিট করা মানে কিন্তু মাইনাস করা। নগদান বইতে ক্রেডিট করা মানে মাইনাস করা, ব্যাংকে ক্রেডিট করা মানে যোগ করা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি সমাধানের দিকে আসি। বলছে ব্যাংক বিবরণী, তারপর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, আর বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা খরচ হয়েছে সেটা লিখতে বলছে। 3টা প্রশ্ন। তার আগে আমি সিম্পল যে প্রশ্নটা ছিল ব্যাংক সমন্বয় বিবরণী, সেই প্রশ্নটা আগে বোঝাই, অর্থাৎ কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। আমি ব্যাংক সমন্বয় বিবরণী যে কাজ করলে নগদান বই অনুযায়ী যা অপোজিট করে দেয়, একদম সিম্পল বিষয়, সহজেই পারবা। এবার আমি আসি প্রথমবারে পাস বই অনুযায়ী ব্যাংক জমা। পাস বই অনুযায়ী যদি ব্যাংক জমার কাজ, তাহলে পাস বই অনুযায়ী আমরা যে সমস্ত কাজ করব আগে আমি ইন্ডিকেট করি কোনটা যোগ হবে কোনটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে। মেয়াদ শেষে বিলটি প্রত্যাগত হয়েছিল, যার জন্য কোনো নগদান বইতে দাখিলা দেওয়া হয়নি। তার মানে আমাদের এটা কি করতে হবে, প্রত্যাগত হয়ে গেছে। আমরা জানি সিম্পলি ব্যাংকে জমা দিয়েছিলাম, টাকা আদায় হয়নি, মাইনাস করতে হবে, কিন্তু এবার যোগ করতে হবে 3000 টাকায়। 3000 টাকায় কী করতে হবে, আমাদের ব্যাংকে এসে যোগ করতে হবে। নগদান বইতে কিন্তু 3000 টাকায় প্লাস করা হয়েছিল, মেয়াদ শেষে বিলটি প্রত্যাখ্যান হয়েছে, তাহলে 3000 টাকা ব্যাংকে কী করতে হবে, যোগ করতে হবে। সমীউর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে, নগদানভুক্ত হয়নি, তার মানে মাইনাস করছে। ব্যাংক যেহেতু মাইনাস করে নাই, নগদান বই যেহেতু মাইনাস করে নাই, আমাদের কী করতে হবে, প্লাস করতে হবে। চেক কাটা হয়েছে, এই যে কাটা হয়েছে এটা কোন জায়গায়, ব্যাংকে, কিন্তু নগদান বইতে চেক কাটা হয়েছে। আমি কাউকে চেক দিয়ে দিলাম, ইস্যু করলাম, কিন্তু সে আমার ব্যাংক থেকে টাকা নেয়নি। তো নগদান বই যেহেতু মাইনাস করছে, আমাদেরও মাইনাস করতে হবে। তারপরে ব্যাংক কর্তৃক এত টাকার বিলের বিপরীতে 6600 টাকা বিলের বিপরীতে 6000 টাকা আদায় হয়েছে, নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ হয়েছে। তো নগদান বইতে 6600 লিখছে, মানে আমি 6000 টাকা লিখছি, আমারও কী করতে হবে, এই 600 টাকা প্লাস করতে হবে, কারণ নগদান বই যা করছে আমার তাই করতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, নগদান বইতে যোগ করে না, আমার বিয়োগ করতে হবে। আর ব্যাংক চার্জ করছে, মানে ব্যাংক মাইনাস করছে, নগদান বইতে মাইনাস করে না, আমার কী করতে হবে, প্লাস করতে হবে। পাওনাদারকে টাকা পরিশোধ করছে ব্যাংক, কিন্তু নগদানভুক্ত হয়নি, ব্যাংক মাইনাস করছে, নগদান তো মাইনাস করে না, আমার প্লাস করতে হবে। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, ব্যাংক প্লাস করছে, নগদান বইতে প্লাস করে না, আমার মাইনাস করতে হবে। তো প্লাসের কয়টা আছে, একটা দুইটা, হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু প্লাসের 5টা প্লাস করো। মাইনাসের কয়টা পেলাম, একটা এবং দুইটা, একটা দুইটা তিনটা মাইনাস, 5টা প্লাস। অঙ্কটা একটু বড় সরে আসছিল, তাহলে হয়ে গেল কিন্তু সিম্পল বিষয়টা। যারা বুদ্ধিমান স্টুডেন্ট তোমরা এই পর্যন্ত দেখে কি করতে পারো, সমাধান শুরু করে দিতে পারো আশা করি। বিল আদায় এবং বাট্টাকরণ, বিল 3000 টাকার বিল আদায় হয়েছিল কত টাকা, 2400 টাকা, তার মানে বাট্টাকরণ কত টাকা হয়েছে, 600 টাকা। আর 6600 টাকার বিল আদায় হয়েছে কত টাকা, 6000 টাকা, তার আদায়করণ খরচ কত টাকা, 600 টাকা। 3000 টাকার প্রাপ্য বিল 2400 টাকা বাট্টাকরণ, তার মানে 600 টাকা। আর 6600 টাকার বিলে 6000 টাকা আদায় হয়েছে, তার মানে এই জায়গাও 600 টাকা আদায়করণ খরচ হয়েছে, মোট কত টাকা, 1200 টাকা। এর আমি মূল অঙ্কটা সমাধানের দিকে আসি। সমীউর রহমান, হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী 2017 সালে 31শে মার্চ তারিখে প্রস্তুতকৃত। আমি বলছিলাম 5টা যোগ করতে হবে, 5টা বিয়োগ করতে হবে। আমার তো মনে হয় আর না দেখালেও পারবা, তোমরা চেষ্টা করলেই পারো শুধু, তাও আমি একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, যে বলছিলাম 5টা যোগ করতে হবে। হ্যাঁ, প্রথমবারে পাস বই অনুযায়ী ব্যাংক জমা টাকাটা আগে লিখবো, কত টাকা, 44400 টাকা। তারপরে বলছিলাম 5টা সমন্বয় যোগ করতে হবে, কি কি, আমরা 1 2 3 4 5 দিয়ে দিব, পাশে এই পাশে তারিখটা উল্লেখ করে দেবো, কোন তারিখের কী ট্রানজ্যাকশন ছিল। তো বাট্টাকৃত প্রাপ্য বিল যা নগদান বইতে লেখা হয়নি, প্রত্যাগত যা নগদান বইতে লেখা হয়নি, 1 তারিখের ট্রানজ্যাকশন, 2 তারিখের ট্রানজ্যাকশন, এই জায়গায় 2 লিখে দিলে আমরা পারি 3000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যা নগদানভুক্ত হয়নি, 3000 টাকা। আদায়কৃত প্রাপ্য বিল যা নগদান বইতে বেশি মূল্যে লেখা হয়েছে, 600 টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, 1000 টাকা। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি, 13600 টাকা। ওই টাকা আর এই টাকা যোগ করো, মোট 58000 টাকা হলো। তারপরে বলছিলাম 3টা আইটেম কী করতে হবে, মাইনাস করতে হবে। তোমরা একটু কষ্ট করে লিখো, পড়াশোনা সিরিয়াসলি করতেছো না, ভালো রেজাল্টের প্রত্যাশা তোমরা কেন করো না। এই জায়গায় যদি ভালো করে পড়াশোনা করো, অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগবে। দেখো এই যে একটা বই আছে, ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি। তো তোমরা একটু সিরিয়াস হলে তো এই বইটার দাম খুব বেশি না, পড়াশোনা শুরু করতে পারো। এখনই দেখতে পারো যে ব্যাংক সমন্বয় থেকে একটা না একটা প্রশ্ন আসেই,
আজকে যদি সময় হয় আমি দেখাবো তোমাদের যে ব্যাংক সমন্বয়তে প্রশ্ন কিভাবে আসে দেখবা। অবশ্যই এমসিকিউতে আসেই একটা প্রশ্ন, এমন কোনো ইউনিভার্সিটি না যে প্রশ্ন আসে না। লাইফ তো চলবেই ব্যাংক সমন্বয় দিয়ে, কিন্তু যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে যাও, যে কোনো প্রাইভেট পরীক্ষা, সরকারি বেসরকারি পরীক্ষাতে তোমার অধিকাংশ পরীক্ষাতে ব্যাংক সমন্বয় থাকবে, ক্যাশ ফ্লোও থাকে কিন্তু, আর ব্যালেন্স শিট তো থাকবেই, এমন বিষয়গুলো প্রায়ই থাকে। তো ব্যাংক সমন্বয় জটিল একটা বিষয়, এটাই সম্পূর্ণ মানুষের কার্যক্রম, যাবতীয় কার্যক্রম কিন্তু ব্যাংকের মাধ্যমে করা হয়। সুতরাং ব্যাংক সমন্বয়ের গুরুত্ব অনেক বেশি। তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে এগুলো পাইবা। যে কোনো জায়গায় পরীক্ষা দেওয়া লাগবে, আজকে সময় যদি হয় আমি দেখাবো প্রশ্ন। প্রশ্ন ব্যাংক আমার কাছে আছে, আমি তোমাদের দেখাবো প্রশ্ন আসলে আসে কিনা ব্যাংক সমন্বয় থেকে। অবহেলা যারা করবা, ভালো A+ পাইলা, কিন্তু ভার্সিটিতে যদি চান্সের স্বপ্ন দেখো, তাহলে তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে। ব্যাংক সমন্বয়কে ভয় পাইলে বাদ দিলে হবে না কিন্তু। যারা একদম বেশি পড়াশোনা করতেই চায় না, যাদের এই ভালো কোনো স্বপ্নই যারা দেখতে পারো না, তাদেরকে আমি বলবো তোমরা স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে তোমার নিষেধ নাই, ইউ হ্যাভ টু রাইট। তোমার অধিকার আছে স্বপ্ন দেখার মতন, তুমি দেখতে পারো। তাহলে আমি সমাধানের দিকে আসি। তোমাদের ইন্সপায়ারেশন আসলে তোমরা হও না, তোমরা কি পড়াশোনা করো আল্লাহ জানে একমাত্র, কিছু করার নাই, আমাদের দায়িত্ব আমরা পালন করি। যাক, মাইনাসে যে 3টা বলছিলাম, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এই যে চেক কাটা হলো কোন জায়গায়, নগদান বইতে কোনো মানুষকে তুমি চেক দিয়ে দিলা, তাহলে মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, সেটাও মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদান বইতে লেখা হয়নি, সেটাও মাইনাস। তো সবগুলো মাইনাস যোগ করলে 19,058 থেকে 19 বাদ দিলে 39,000 টাকা। আমরা শুরু করছিলাম, দেখো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত আমাদের লিখতে হবে কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, অর্থাৎ নগদান বইয়ে 39,000 টাকা আর ব্যাংকে ছিল কত, 44,400 টাকা। আর এই অঙ্কটা যদি আমরা এখন উভয়জের করতে বলে কোনো সময়, তাহলে নগদান বইয়ের এই টাকা না, পাস বইয়ের 44,400 আর ব্যাংকের কত, 39,000 টাকা, দুইটা ধরে যদি আমরা উভয়জের অঙ্ক করি, দেখবো দুইটা ব্যালেন্সই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো বেসিক আলোচনা অনেকবার করা হলো। তারপরে যদি এবার আমাকে কিন্তু আরেকবার প্রশ্ন করছে যে নগদান বইয়ে যদি 35,000 টাকা হয়, সেটা আবার ব্যাংক সমন্বয় করার জন্য। এটা আমি দেখাবো, তোমাদের করিয়ে রাখছি অলরেডি, কিন্তু তোমাদের আর অত কষ্ট প্রয়োজন নাই। কারণ কি, এই 5টা আগে যোগ করছো না, এই 5টা এবার বিয়োগ হবে। 3টা আগে বিয়োগ করছো না, এই 3টা এবার যোগ হবে। এই একটা অঙ্ক করলে অনেকগুলো সাইড তোমার মাথায় চলে আসবে। যারা ভয় পাও, ভয়ের কোনো কারণ নাই। ভালো স্বপ্ন দেখলে একটা নাম্বারের জন্য তুমি শত শত হাজার হাজার মানুষের পিছনে চলে যাইবা। সুতরাং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সব সাইডের গুরুত্ব থাকতে হবে। ব্যাংক সমন্বয় থেকে এমসিকিউ প্রায়ই একটা আসে, দেখাবো যদি আজকে সময় হয়, তোমাদের আমি দেখিয়ে দিব 1-2 এমসিকিউ। তাহলে আবার আমি লিখলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, শেষে লিখতে হবে কি, ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তাহলে যে 54,000 টাকা থেকে এই 4টা মাইনাস 5টা মাইনাস করে, এবার মাইনাস করলে 13,600 টাকা। 54 থেকে 13,600 টাকা বাদ দিলে 40,400 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের। এটা তোমরা নিজেরাই করবে, একটা করতে পারলে বাকিটা অটোমেটিক করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। আমি আরেকটা বোর্ড সমাধান করাবো, সরাসরি ক্লাস করালে এতগুলো বিষয় বলা সম্ভব ছিল না, কিন্তু একটা ক্লাস মানে জানো 2টা ক্লাস হচ্ছে বেসিক্যালি। কারণ কি, আমি আজকে এই বেচে যা পড়াইতাম, অন্য বেচে কিন্তু সেম পড়াটা আরেকদিন পড়াইতাম। আজকে আমি এক বেচকেই পড়াচ্ছি না, 2 বেচ কিন্তু একসাথেই পড়াচ্ছি। শত শত সারা বাংলাদেশে যে কোনো মানুষ কিন্তু লেকচারটা দেখার সুযোগ আছে। ইফেক্টিভ কার্যকরী করার দায়িত্ব কিন্তু তোমাদের। এখন তোমরা কতটুকু গ্রহণ করবা, তোমরা অ্যাকসেপ্ট করবা না, অ্যাকসেপ্ট না করবা, এটা তোমাদের বিষয়। এখন ভালো নিজেরা, নিজের ভালো কে নিজে না চাই, তারপরে তোমাদের উপর আমি রেখে দিলাম। তোমরা এটার ইফেক্টিভনেস তোমরাই বের করে আনবা যদি তোমাদের প্রয়োজন মনে করো। আর যদি বসে থাকো, দেখবাই তো একবার সুযোগ দিয়েছি আমরা, ভাইভাতে একটু কনসিডার করেছি, কিন্তু নেক্সট এই সুযোগগুলো আর পাইবা না মনে করো। সিরিয়াস পড়াশোনা করে শুরু করে দাও, আর বসে থাকার কিন্তু সময় নেই। আসো, মিস্টার সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। 2016 সালে 31 ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা গেল নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া যায়। আর এই অঙ্কটা হচ্ছে কোন বই মোতাবেক, এটা হচ্ছে 2000 চট্টগ্রাম 2017। অনেক জটিল আইটেম, ভিন্ন ধর্মের একটা অঙ্ক আজকে করাবো। দেখো তোমরা সবাই, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া আছে এবং ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে। দুইটাই কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। তুমি যেটা ধরে অঙ্ক করো, অপোজিটটা উত্তর আসবে। কিন্তু যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া শুরু করি, উত্তর পাবো কি, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। আমরা যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া শুরু করলে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত লিখতে হয়, কিন্তু এবার অতিরিক্ত না হয় উদ্ধৃত হবে। সুতরাং এই বিষয়টা টোটালি ভিন্ন।
খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সিরিয়াস পড়াশোনা করো। একটু যদি জানতে যাও, ভালো স্বপ্ন যারা দেখো তারা অবশ্যই সিরিয়াস পড়াশোনা, এটা অনেক বেশি জটিল না, সহজ হবে একদম। আমি সিম্পলি সমাধান করে দিব। আমি কি করব, নগদান বই অনুযায়ী শুরু করব, ব্যাংক জমা অতিরিক্ত। আমি কিন্তু শিখছি কি নগদান বই অনুযায়ী না শিখে নগদান বই উদ্ধৃত শিখছি। এবার অতিরিক্ত কেমনে করতে হয় দেখাবো। তাহলে আমি শুরু করি আবার নগদান বই ব্যাংক জমা অতিরিক্ততে শুরু করব। কারা কারা যোগ হবে কারা কারা বিয়োগ হবে সেটা আমি শুধু বলে দিব। হ্যাঁ, তারপরে আমি আজকে ভার্সিটির 2টা প্রশ্ন দেখাবো তোমাদের, যে ব্যাংক সমন্বয় থেকে প্রশ্ন আসে কিনা, এই ওদের গুরুত্ব আছে কিনা। ভালো স্টুডেন্ট যারা আছে অবশ্যই ভালো করেই করতে হবে, কারণ অ্যাডমিশন পরীক্ষা একটা নাম্বারের জন্য অনেক দূর চলে যাবে। আর একটা নাম্বারের একটা এমসিকিউ মানে কিন্তু 1.2, এই 1.2-র জন্য তুমি অনেক দূর পিছনে চলে যাবা। তো যারা ভালো ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, তারা এখন থেকেই চেষ্টা শুরু করে দাও। কারণ যেহেতু আগে এইভাবে এমসিকিউ ছিল না, কিন্তু সরাসরি এমসিকিউ এখন আগেতে ইয়া পরীক্ষাও কাজে লাগবে, ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে, টেস্ট পরীক্ষা, সিটি পরীক্ষা, সব পরীক্ষায় কাজে লাগবে, ইভেন অ্যাডমিশন পরীক্ষাও কাজে লাগবে। কেন তোমরা সিরিয়াসলি পড়াশোনা করবে না? এবার আমি বলে যাচ্ছি শুধু যে পাওনাদার বরাবর আমি কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত অঙ্কটা করবো। ধরে নিলাম কি আমি ব্যাংক জমা অতিরিক্ততে শুরু করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত। তার মানে কি ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত অঙ্ক করতেছি। পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 70,000 টাকা, 3টি চেকের মধ্যে 50,000 টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, 20,000 হয়েছে, সেই 20,000 নিয়ে আমার কোনো সমস্যা নাই। এই 50,000 টাকা তাহলে যে নগদান বইতে মাইনাস করছে, আমাদেরও কি করতে হবে, নগদান বই 50,000, নগদান বই 70 মাইনাস করছে, আর ব্যাংক মাইনাস করছে কত, 20,000, আরও 50 মাইনাস করে নাই, সেই 50,000 মাইনাস করবে। কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত মানে কি, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। আশা করি বিষয়টা ক্লিয়ার। 2400 টাকার প্রাপ্য বিল 2,000 টাকা পাট্টাকরণ করা হলে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ হয়েছে। তাহলে নগদান বইয়ে যেহেতু প্লাস করছে, আমারও প্লাস করতে হবে কত টাকা, 400 টাকা। 2400 তো ওরা করছে, আমি করছি 2,000 টাকা, তার মানে 400 টাকা ব্যাংকে প্লাস করতে হবে। এবার দেনাদার থেকে প্রাপ্ত 6,500 টাকার 2টি চেক, 15,500 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থ বছরে আদায় হয়নি। তার মানে নগদান বইতে যোগ করা হয়েছে, ব্যাংকে কিন্তু এখনও আদায় হয়নি, মানে যোগ করে নেয়। আমাদের কি করতে হবে, নগদান বই যা করছে আমার তাই করতে হবে, মানে যোগ করতে হবে। বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি, ব্যাংক প্লাস করছে, নগদান প্লাস করে নেয়, আমার মাইনাস করতে হবে। আদায়ের জন্য 5,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হলেও তা নগদানভুক্ত হয়নি, তার জন্য যে নগদানভুক্ত হয়নি, ব্যাংকে প্লাস করছে, তাহলে আমাদের মাইনাস করতে হবে। আমাদের বলতে কিন্তু আমি এখন ব্যাংক বই মোতাবেক করতেছি, যে যদিও লেখা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, মানে কি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত সেম, কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক মাইনাস করছে, আমাদেরও কি করতে হবে, নগদান বই মাইনাস করা নাই, তাহলে প্লাস করতে হবে। আর ব্যাংক চার্জ সেম কাজ, এই চার্জ করা হচ্ছে মানে কি মাইনাস করছে, ব্যাংক মাইনাস করছে, নগদান বই মাইনাস করা নাই, প্লাস করতে হবে। তাহলে প্লাসের কয়টা পাইলাম, 1, 2, 3টা, 3টা প্লাসের পাইছি, মাইনাসের কয়টা, 1, 2, 3টা মাইনাস, 3টা প্লাস 3টা মাইনাস করব, অঙ্ক কিন্তু হয়ে যাবে। আর একটু প্রশ্ন চাচ্ছিল অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক যেগুলো এখনও ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, সেটা হচ্ছে অপরিশোধিত চেক বা বকেয়া চেক। অনেকবার বলছি তোমাদেরকে, তো 70,000 টাকা চেক ইস্যু করে 50,000 টাকা এখনও ইস্যু করা হয়নি, সেই 50,000 টাকা বকেয়া চেক বা অপরিশোধিত চেক। আর অনাদায়ী চেক বলছে একটা, যে চেকটা জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি, সেটা হচ্ছে এই তোমার এই দেনাদারদের প্রাপ্ত এত টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হলেও তা এখনও ব্যাংক কর্তৃক কী হয়নি, আদায় হয়নি। তাহলে 6,500 টাকার 2টি চেক, এই 6,500 টাকার 2টা চেক এটা কি করা হয়নি, ব্যাংক কর্তৃক এখনও আদায় করা হয়নি। তাহলে এই 6,500 টাকা কিন্তু আসবে। আরও চেক তো জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এমন চেক তো আর নাই। হ্যাঁ, তাহলে এইটাই হবে বেসিক্যালি, এই 6,500 টাকা হবে কি, যে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও ব্যাংক কর্তৃক কী হয়নি, আদায় হয়নি। 6,500 টাকা লিখবা কিন্তু সবাই, মনে রাখবা। হ্যাঁ, তারপর আমি অঙ্ক সমাধানটা একটু দেখায় দিই, এরপর আমি প্রশ্নের দিকে যাব, যে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন দেখাবো, যে অধ্যায়ের গুরুত্ব কি। বলছিলাম 3টা কি করতে হবে, যোগ করতে হবে। 3টা বিষয়, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 28,500 টাকা, 3টা যোগ করে টাকা পাচ্ছি 34,500 টাকা, আর 3টা বলছিলাম বিয়োগ করে টাকা পাচ্ছি 67,500। এবার একটা মজার জিনিস দেখতে পারবো, নতুন একটা বিষয়, সেটা হচ্ছে কি, যে যোগের পরিমাণ 63,000 থেকে 67 বাদ দিলে নেগেটিভ ফিগার চলে আসে। আমরা অঙ্ক শুরু করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, আমাদের লেখার কথা ছিল ব্যাংক বিল অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, কিন্তু লিখতে পারবো না, কারণ কি আমার 63 থেকে 67,500 মাইনাস করলে অপোজিট চিহ্ন চলে আসছে। যখন এমনি অপোজিট হয়ে যাবে তখন এই নামটা চেঞ্জ হয়ে যাবে,
ব্যাংক বিবরণী যে ব্যাংক জমা অতিরিক্ত না লিখে লিখতে হবে ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার উদ্ধৃত। তো এই 3টা প্রশ্ন খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যা পড়াচ্ছি এগুলো করলে অনেক অঙ্ক করা হচ্ছে এইভাবে, ক্লাস সরাসরি করালে এতগুলো অঙ্ক বোঝানো সম্ভব ছিল না। কিন্তু তোমরা সিরিয়াস একটু লিখে রাখো, ইনবক্স করো, একটু যোগাযোগ করাবে, অবশ্যই কমেন্টসে তোমাদের নাম রোল লিখবে। আমি 2টা প্রশ্ন শুধু অল্প সময়ের মধ্যে দেখাবো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যে আসছি। দেখো পাওনাদারকে, হ্যাঁ এই যে অর্থ বছরে তোমার এই সামনে যে বিগত যে অর্থ বছর গেল সেই প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আসছে, এটা বেশি দিন হয় না। প্রশ্নটা তোমাদের একটু দেখাই দিই। দেখো এই যে প্রশ্ন 19-20 প্রশ্ন, হ্যাঁ 19-20 প্রশ্ন বাংলা। আমরা জানি প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় না, আমি তোমাদের প্রশ্নটা যে আসছে সেটা দেখাই শুধু। ব্যাংক সমানো অনেকে করতে চায় না, তার গুরুত্ব আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। শুধু পাওনাদারকে ইস্যু করা হলো কত টাকার চেক? পাওনাদারকে দেওয়া হলো 3,520 টাকার চেক। ভুলে নগদান বইতে 3,250 টাকা লেখা হলো। এই ভুলটির কারণে ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হবে? তা আমি অ্যাকচুয়ালি পাওনাদারকে দিলাম 3,520 টাকার চেক, আর ব্যাংক নগদান বইতে কী করলাম, ভুলে কম লিখছি। আসলে চেকটা তো আমার ব্যাংক থেকে কিন্তু মাইনাস হবে 3,520 টাকায়। তা আমাদেরও কী করতে হবে, সেম করার জন্য নগদান বইতে আরও 270 টাকা বেশি মাইনাস করতে হবে। যেহেতু ব্যাংক থেকে কী করা হয়েছে, ব্যাংক তো অবশ্যই যত টাকার চাই অত টাকায় নিয়ে যাবে। তো নগদান বইতে কী করতে হবে, ব্যাংক বিবরণী নগদান বইতে বিয়োগ করতে হবে 270 টাকা। আরেকটা প্রশ্ন আছে, সেটাও একটু দেখো। এই প্রশ্নটা একটু দেখো, যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে তৈরি প্রভাব ফেলবে না? আমি বলছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী কোনগুলা নগদান বইতে যে সমস্ত কাজ করবে, ব্যাংকও যদি সেম কাজগুলা করে ফেলে তাহলে সেইগুলা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না বা ব্যাংক সমন্বয় বিবরণী করার প্রয়োজন নাই। পরিবহনাধীন চেক, অবশ্যই এটার মানে আমরা বুঝি ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। তার মানে আমি চেক দিয়েছিলাম, ব্যাংক আমার টাকা পরিশোধ করেছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সুতরাং এই ব্যাংক সার্ভিস চার্জ আমানতকারী ভুল। সবগুলোর কারণে কি ব্যাংক সমন্বয় বিবরণীতে সমস্যা হবে? শুধু একটা কারণে হবে না, সেটা হচ্ছে কি বি নাম্বারটা, ব্যাংক কর্তৃক পরিশোধ। আমি চেক দিয়ে দিলাম, পাওনাদার কী করলো, সেই চেকের টাকা ব্যাংক থেকে নিয়ে নিল, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিও একটু বড় হয়ে গেছে, অনেক বেশি তথ্যবহুল, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমরা সিরিয়াস হয়ে একটু পড়াশোনা করো। ভালো থাকো সবাই, আজকের মতন রাখতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।